আসসালামু আলাইকুম। আমি তোমাদের তরু ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে আমরা দৃঢ়তা প্রদান এবং চলন এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস সিকিউ সলভ করব এবং এগুলো আমরা এমনভাবে সলভ করব যেন এই 5টা এমসিকিউ করার পরে আমি 50টা এমসিকিউ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারি। ওকে? তাহলে চলো আমরা ডিটেইলসে এবং এমনভাবে এমসিকিউ পড়ব ম্যাথ বা ফিজিক্সের মতো করে যে হ্যাঁ বুঝে বুঝেও এমসিকিউ পড়া যায়। এটা আজকে আমরা শিখব। তাহলে চলো। প্রথমে বলছে সাধারণত বয়স্করা আক্রান্ত হন এমন একটি রোগের লক্ষণ হচ্ছে এমন একটি রোগ হচ্ছে এ, যেটাতে কারা বেশি আক্রান্ত হবে? বয়স্করা। এটা বলে দিছে। অনেকদিন যাবৎ বাতজ্বরে ভুগলে এবং এর যথাযথ চিকিৎসা না করা হলে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমারে আরেকটা কি দিয়ে দিছে, ক্লু দিয়ে দিছে যে বাতজ্বর, যদি বাতজ্বর হয়। তাহলে দেখো তো যে নিউমোনিয়া হচ্ছে এমন একটা রোগ, নিউমোনিয়া কিন্তু আমাদের ঠান্ডা জনিত কারণে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে এটা কাদের হয়? এটা হয় হচ্ছে বাচ্চাদের। যদি বেশি ঠান্ডা যদি লাগে তাহলে জ্বর থেকে নিউমোনিয়াতে যাইতে পারে। ওকে? তারপরে হচ্ছে জ্বর। তার মানে ১ নাম্বারটা এটা হচ্ছে না। এটা হচ্ছে না আমার। দ্বিতীয় হচ্ছে জ্বর। বা এটা কি হচ্ছে শুধু বয়স্কদের হয়? তোমার আমার হয় না? একদম হচ্ছে জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একদম ছোট থেকে বড় করে বয়স্ক পর্যন্ত প্রায় সকলেরই জ্বর হয় এবং জন্মের পর থেকে শুরু করে জন্মের আগ পর্যন্ত জ্বর হইতেই পারে। সেটা আবহাওয়াজনিত কারণে হইতে পারে, ব্যাকটেরিয়াজনিত কারণে হইতে পারে বা অন্য রোগের কারণে হইতে পারে। ওকে? তার মানে আমার এটা হচ্ছে না। তারপরে ৩ নাম্বারে ৪ নাম্বারে বলছে মাথা ব্যথা। মাথা ব্যথা তো হচ্ছে আমাদের যেকোনো কিছুতেই হয়। ধরো তুমি এই ক্লাসটা করতেছো, ক্লাসটা মাথায় ঢুকতেছে না, মাথা ব্যথা। তারপরে হচ্ছে কোনো একটা আ টপিক ম্যাথ করতেছো, ম্যাথ মাথায় ঢুকতেছে না, মাথা ব্যথা। পড়তে ইচ্ছা করতেছে না, মাথা ব্যথা। মানে কি? আমাদের সবথেকে কমন একটা অজুহাত হইতেছে, ভাই আমার মাথা ব্যথা করতেছে তাই কাজটা করতে পারিনি। টিচার পরের দিন, "এই হোমওয়ার্ক করছো?" "না স্যার।" কি ছিল? মাথা ব্যথা। তার মানে কি? মাথা ব্যথা আমাদের সবকিছুতেই হয়ে থাকে। ওকে? তার মানে এটা হচ্ছে না। আরেকটা আছে হচ্ছে গেটে বাত। ওকে? গেটে বাত। তাহলে আল্টিমেটলি আমার একটা শেষ পর্যন্ত অপশন টিকে আছে, সেটা হচ্ছে গেটে বাত। তার মানে এটা হচ্ছে আমার উত্তর। ওকে? এটা হচ্ছে গেটে বাত আর হচ্ছে বাতে ব্যথা। এই দুটা হচ্ছে আমরা মানে হচ্ছে করে ফেলি, গুলায় ফেলি। কারণ এখানে বাতজ্বর আছে। তো আমরা এইভাবে ভাবি যে বাতজ্বর হইলে বাতে ব্যথা হবে। এখানে সাধারণত অপশন দেয়া নাই। যদি তোমার পরীক্ষায় যদি ২ টা অপশনই যদি দেয়া থাকে গেটে বাত এবং বাতে ব্যথা, তাহলে তো হচ্ছে আমরা তো কনফিউজড হয়ে যাব। বাতজ্বর হইলে বাতে ব্যথা হবে। না। বাতে ব্যথা জিনিসটা কি জানো? বাতে ব্যথা জিনিসটা হচ্ছে তোমার আমারও হইতে পারে। ধরো এই যে তুমি অনেক বেশি খেলাধুলা করছো এই বয়সে। দেখো না যে ওই যে আমাদের দাদারা বলে যে একসময় তো আমিও অনেক খেলাধুলা করতাম, এখন তো উঠতে বসতেই পারি না। বসলে আর উঠতে পারি না, উঠলে আর বসতে পারি না। এই জিনিসটা যে বয়সের ভারে বা হচ্ছে অন্য কোনো কারণে ধরো যে পড়ে গেইছো, পড়ে গিয়ে হচ্ছে এখন এই বয়সে পড়ে গেছো, পড়ে গিয়ে তোমার পাটা ধরো যে কোনো কারণে মচকে গেছে বা ভেঙে গেছে। তো এই জয়েন্টটা আর ভালো করে লাগে নাই। তো এইটা যখন তোমার ধীরে, ধীরে বয়স হয়ে যাবে, তোমার হাড় ভঙ্গুর হয়ে যাবে, তো তখন সেইটার ইফেক্টটা পড়ে। ওকে? এই কারণে হচ্ছে বাতে ব্যথা হয়। ওকে? বাতে ব্যথা তোমার একটা পায়ে হইতে পারে, কোমরে হইতে পারে, একটা হাতে হইতে পারে। ওকে? ক্লিয়ার? তো আর হচ্ছে গেঁটে বাত। গেঁটে বাত জিনিসটা কি? গেঁটে বাত হচ্ছে একটা রোগ। এটা জেনারেলি হয় হচ্ছে তোমার বাতজ্বরে যদি তুমি থাকো এবং যথাউপযুক্ত যদি হচ্ছে চিকিৎসা যদি না করো তাহলে এটা কি হবে? তোমার গেঁটে বাত হবে। ওকে? এইটা হচ্ছে তোমার একটা পায়ে হইলে আরেকটা পায়ে হবে। ওকে? এবং হচ্ছে এটার লক্ষণগুলা কি, কি? ধরো যে সকালবেলা উঠছো, উঠে দেখবা যে পা সোজা আছে, বাঁকা করতে পাইতেছো না। ওকে? এটার প্রধান লক্ষণটা হচ্ছে যে তুমি সকালে শুইছো, সকালে উঠে পেশি শক্ত হয়ে যাবে। পেশি এবং হাড় হচ্ছে শক্ত হয়ে যাবে। পেশি ও হাড় শক্ত। হাড় শক্ত, শক্ত। কিছু মানুষ আছে না, দেখো না যে হচ্ছে আ দেখে থাকবা যে গ্রামের ঐদিকে আছে যে শুইছে সকালবেলা উঠে তার পায়ে হচ্ছে মালিশ করতে হয়। মালিশ করার আগ পর্যন্ত সে আর কি করতে পারে না।
চলতে পারে না। আমরা খেলাধুলার সময় অনেকে দেখো না যে পায়ে রগ লেগে যায়, বলি আমরা এই রগ লেগে গেছে, পা আর কি হচ্ছে না, সোজা আছে কিন্তু বাঁকা হচ্ছে না, বা বাঁকা হয়ে গেছে আর সোজা হচ্ছে না, তারপর অনেকক্ষণ ধরে মালিশ করার পরে হচ্ছে হয়। সেম জিনিসটা তোমার হচ্ছে এই যদি গেটে বাত হয়, তাহলে ওই রুগীটার কথা চিন্তা করো, তার প্রতি সকালবেলায় ওই জিনিসটা হয়। ধরো যে শুইছে, ঘুমাইছে, সকালবেলা উঠে দেখতেছে পাটা সোজা আছে, বাঁকা হচ্ছে না, বাঁকা আছে, সোজা হইতেছে, মানে মুভমেন্ট করতে পারবে না ওই পা দিয়ে। ওকে, ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথায় রাখবা যে বাতে জ্বর হইলেই গেটে ব্যথা হবে, বাত জ্বর নয়। বাত জ্বর হলে কি হবে? গেটে বাত হবে। ওকে, কি হবে না? বাত ব্যথা, বাতে ব্যথা। কি হবে না? বাতে ব্যথা, বাতে ব্যথা হবে না। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা সেকেন্ড এমসিকিউ এ যাই। এই যে গেটে বাত কি বলছে এখানে, জীববিজ্ঞানের শিক্ষক ছাত্রদেরকে বললেন আমাদের দেহে একটি বিশেষ তন্ত্রের কারণে দেহের সঞ্চালন ও চলাফেরা ঘটে, এটি হৃৎপিণ্ডের স্পন্দনের সাথেও বিশেষভাবে সম্পর্কিত। ওকে, দেখি এখন কি বলছে। উদ্দীপকে কোন তন্ত্রটি কথা উল্লেখ করা হয়েছে? দেখো তো এখানে আমাদের কয়টা টপিক দিছে? দুইটা। একটা হচ্ছে ফার্স্ট জিনিসের যে কথা বলছে যে হচ্ছে যে তন্ত্রের সাহায্যে দেহের সঞ্চালন হবে এবং চলাফেরায় চলাফেরা ঘটে, এবং 2 নম্বরে বলছে যে এটি হৃদস্পন্দনের, ওকে, হৃদস্পন্দনের সাথেও সম্পর্কিত। তার মানে কি, তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে এমন একটা তন্ত্র যেটা হচ্ছে আমার চলাফেরাতেও সাহায্য করবে, এবং হৃদস্পন্দন যে হচ্ছে তোমার আমার যে হৃৎপিণ্ড যে হচ্ছে এরকম এরকম যে করতেছে, বিট করতেছে, সেটার ক্ষেত্রেও সাহায্য করবে। চলো দেখি রেশনতন্ত্র। রেশনতন্ত্র তো ফার্স্ট স্টেপেই বাদ, কারণ এটা আমার চলাচলেও সাহায্য করে না এবং হৃৎপিণ্ডের স্পন্দনেও সাহায্য করে না, তাহলে এটা বাদ, ফার্স্ট স্টেপে এটা বাদ। আসি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের কাজটা কি? স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে তোমার আমার হচ্ছে দেহকে বাহিরের কোনো হচ্ছে উদ্দীপনা তোমার আমার দেহে হচ্ছে দেহ থেকে মাথায় নিয়ে যাওয়া। ধরো যে তুমি বা আমি গরম কিছুতে হাত দিচ্ছে, এই অনুভূতিটা ব্রেনে নিয়ে যাওয়া এবং সাথে সাথে প্রতিক্রিয়া দেয়া, এটা হচ্ছে কি আমার স্নায়ুতন্ত্রের কাজ। তার মানে কি, এটা আমার চলাচল এবং হৃদস্পন্দন এটাতে কিন্তু সাহায্য করে না, তাহলে কি এটাও বাদ। তাহলে আরেকটা কি থাকলো, ডি নাম্বারে দেখি আমরা কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র আমাদের চলাচলে সাহায্য করে। কঙ্কালতন্ত্র আমাদের কি করে? চলাচলে সাহায্য করে। এই যে তুমি আমি যে হাঁটতেছি, কি কারণে হাঁটতে পাইতেছে? তুমি একটা জিনিস চিন্তা করো তো, যে যদি তোমার আমার যদি হচ্ছে কঙ্কালটা যদি না থাকতো, তাহলে কি আমি স্টেবল ভাবে এইভাবে দাঁড়াইতে পাইতাম? তাই তো, আমার তো একটা শুধু যদি চামড়ার আমি যদি থাকতাম, তাহলে কি হইতো? জাস্ট একবার ইমাজিন করো, তাহলে কি হইতো যে হচ্ছে আমি ইয়ার মধ্যে হচ্ছে ঢুকে যেতাম। এই যে এনিমি গুলাতে আমরা দেখি না যে হচ্ছে একদম পানির মতো এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের এনিমি গুলাতে এলিয়েন গুলাকে আমরা এইভাবে দেখি না? তাহলে কি এখানে কঙ্কালতন্ত্র হচ্ছে না। কঙ্কালতন্ত্র আমার চলাচলে সাহায্য করে কিন্তু হৃদস্পন্দনে সাহায্য করতেছে না। ওকে, তাহলে এটাও বাদ। তাহলে আরেকটা কি আছে? আরেকটা আছে আমার পেশিতন্ত্র। পেশিতন্ত্র, এখন বলতে পারো যে ভাইয়া পেশিতন্ত্র কিভাবে? পেশিতন্ত্র দেখো তো কিভাবে। পেশিতন্ত্রের মধ্যে হচ্ছে লিগামেন্ট আর টেন্ডন আছে না? লিগামেন্ট, লিগামেন্ট, টেন্ডন, সরি, লিগামেন্ট, টেন্ডন, তারপর হচ্ছে বাইসেপস, ট্রাইসেপস, হৃৎপেশি। দেখো তো এই যে লিগামেন্ট টেন্ডন যদি তোমার আমার এই যে কি বলে হচ্ছে ইয়াগুলাকে যদি জয়েন্ট যদি না দিত, তাহলে তো তুমি আমি এরকম একটা স্ট্রাকচারেই তো দাঁড়া হইতাম না। তুমি আমি এরকম একটা স্ট্রাকচার, হ্যাঁ তোমার আমার দেহে কঙ্কালতন্ত্র আছে, তাহলে এই যে লিগামেন্ট টেন্ডন যদি তোমার আমার যদি হচ্ছে এই যে হাতের সাথে হচ্ছে এই যে কি বলে হচ্ছে রেডিও আলনার সাথে হচ্ছে তোমার কি এই যে কি বলে হচ্ছে
রেডিও আনলার সাথে ধরো যে হচ্ছে ফিমার বা হিউমেরাস যদি হচ্ছে যুক্ত যদি না যদি করতো, তারপরে হচ্ছে কি মস্তিষ্কের সাথে যদি হচ্ছে এই যে ঘাটটা যদি হচ্ছে আমার যদি জোড়া যদি না লাগাই দিত, তারপরে হচ্ছে পায়ের সাথে হচ্ছে ফিমারের সাথে যদি হচ্ছে পায়ের যদি হচ্ছে যে কানেকশনটা সেটা যদি না যদি করে যদি দিত, তাহলে কি তুমি আমি কি এরকম একটা স্ট্রাকচার হইতো? তারপরে বাইসেপস ট্রাইসেপস যদি না যদি থাকতো, তাহলে তুমি আমি কি হচ্ছে এরকম এরকম করতে পাইতাম, চলাফেরা করতে পাইতাম? তাহলে তোমার পা আমার পা কি আগাইতো? না, কখনোই না। তারপরে হচ্ছে কি এইটা হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে আমাদের চলাচলে সাহায্য করতেছে। এগুলার কারণে আমরা কি করতে পাইতেছি? সুন্দর একটা স্ট্রাকচার দাঁড়াইছে, জয়েন্ট দিচ্ছে এবং আমরা কি করতে পাইতেছি? চলাফেরা করতে পাইতেছি। আরেকটা জিনিস এখন আসলো যে এই যে হৃদপেশি, এই যে হৃদপেশি কি করতেছে? হৃদপেশি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটাকে সচল রাখতেছে, অর্থাৎ সচল বলতে বিট দিতে সাহায্য করতেছে, অর্থাৎ হৃদ স্পন্দনে সাহায্য করতেছে। ক্লিয়ার? তার মানে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের পেশিতন্ত্র। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে আসি। তন্ত্রটির কাজ হলো, তন্ত্রটির কাজ কি? তন্ত্রটির কাজ হচ্ছে দেহে রোগ প্রতিরোধ করা। দেখো তো পেশিতন্ত্র কি রোগ প্রতিরোধ করবে? এর কি সেই ক্ষমতা আছে? রোগ প্রতিরোধ কারা করতেছে? রোগ প্রতিরোধ করতেছে হচ্ছে আমাদের শরীরে হচ্ছে ব্লাড, এরা হচ্ছে রোগ প্রতিরোধ করে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম আছে, হরমোন আছে, এরা বিভিন্নভাবে হচ্ছে, তারপরে আমাদের শরীরে হচ্ছে অ্যান্টিবডি আছে, এরা কি করতেছে? বিভিন্নভাবে আমাদের দেহটাকে প্রোটেক্ট করতেছে রোগ থেকে। ইয়া কি করতেছে? পেশিতন্ত্র কি করতেছে? না। তার মানে এই অপশনটা হচ্ছে না, এই অপশনটা হবে না। তারপরে কি? ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য রক্ষা করতেছে জন্য তো তুমি আমি চলতে পাইতেছি। ভারসাম্য যদি রক্ষা যদি না করতো, তাহলে তুমি আমি কি চলতে পাইতাম? না, কখনোই না। তার মানে কি এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা একটা পাইলাম সঠিক অ্যান্সার। চলো দেখি কি। তারপরে হচ্ছে অঙ্গ বিন্যাস করতেছে। অঙ্গ বিন্যাস করতেছে না কিভাবে? ধরো যে কোন অঙ্গটার পরে কোন অঙ্গটা হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে কি আঙ্গুল, আঙ্গুলের পরে হচ্ছে কি সবগুলারে হচ্ছে একসাথে অ্যাড করছে, করার পরে এখানে কি কোনো অ্যাড করছে, তারপরে হচ্ছে কি রেডিও আনলা, তারপরে কি, তারপরে হচ্ছে হিউমেরাস, এভাবে হচ্ছে অ্যাড করে দিচ্ছে না? ক্লিয়ার? এই জন্য কি অঙ্গ বিন্যাসেও এটি সাহায্য করতেছে। তাহলে আমার কি হচ্ছে? দুইটা, 2 এবং 3। তার মানে আনসার হচ্ছে আমার সি। ওকে, ক্লিয়ার ভাইয়া? চলো আমরা পরের কোশ্চেনে যাই। এই যে পেশিতন্ত্র এবং 2 ও 3। তারপরে কি বলছে? কঙ্কালতন্ত্রে খনিজ লবণ সঞ্চয় করে কারণ? বলতো কঙ্কালতন্ত্র খনিজ লবণ সঞ্চয় করে কি কারণে? কঙ্কালতন্ত্র বলতে আমরা কি বলতেছি? এই যে আমাদের হাড় হাড্ডিগুলো, এক কথায় যদি বলি আমরা তাহলে কি হাড় এবং হাড্ডি, যেটা বলতে আমরা বুঝি আর কি, অস্থি বা কঙ্কালতন্ত্র। ওকে, এখন দেখো যে তরুণস্থি শক্ত করে না, তরুণস্থি আসলেই হচ্ছে নরম, ওর কাজেই হচ্ছে নরম থাকা। ওকে, তরুণস্থির কাজেই হচ্ছে নরম থাকা। তরুণস্থি বলতে হচ্ছে খুবই সোজা বাংলা ভাষায় যদি বলি, ওই যে কুস্কি বলে না, কুস্কি তোমরা শুনে থাকবে আর কি, যারা শোনো নাই তা মানে হচ্ছে যারা শোনো নাই তারা তো শোনোই নেই, তারা বলবা যে ভাই আবার কি বলতেছে। আর হচ্ছে যারা শুনছো, তরুণ অস্থি হচ্ছে ওই যে কুস্কি যেটাকে আমরা বলি, ওইটাকেই বলা হচ্ছে তরুণ আস্থি। ওকে, তরুণ আস্থি হচ্ছে তোমার ইয়ার মতো ইলাস্টিক, এটাকে হচ্ছে তুমি বাঁকাও করতে পারবে, ভেঙে যাবে না। ওকে, এটাকে যেমন হাড়, হাড় তুমি এই যে আঙ্গুলটা যদি হচ্ছে আমি বাঁকা করি তাহলে ভেঙে যাবে না, কিন্তু ওটা হবে না, এভাবে ভেঙে যাবে। এই যে যেমন আমাদের কানে কিন্তু হচ্ছে তরুণাস্থি আছে। ওকে, দেখো কানটাকে আমি যে পাশে যেভাবে মোড়ানো যায় সেভাবেই মোড়াইতে পাইতেছে, এটা কিন্তু কিছু হবে না। তুমি একবার জাস্ট ইমাজিন করো যে তুমি হাতটাকে ধরে ওরকম ঘুরতেছো, তাই কি হবে? ভেঙে যাবে না? তাহলে প্রথমের এই অপশনটা হবে না। মানে কি তরুণাস্থি অলওয়েজ হচ্ছে নরম থাকবে এবং এটা হচ্ছে ইলাস্টিসিটি বজায় রাখবে, অর্থাৎ এটা হচ্ছে যে পাশে ইচ্ছা সে পাশে তুমি ঘুরাইতে পারবে। তুমি তোমার কানটা দেখো তো, এই যে কান মুচড়ি খাইনি আমরা, একটু মুসুর দিয়ে দেখো তো, কিন্তু সেম মুসুরটা তুমি তোমার হাতে দিয়ে দেখো তো কি অবস্থা হবে একটা। তাহলে কি অস্থি, অস্থি তো শক্ত হইতেই হবে, না হলে কি আমরা দৃঢ়ভাবে দাঁড়ায় থাকতে পারবো না, আমাদের শরীরের ব্যালেন্স ঠিক থাকবে না। ওকে, তাহলে এইটা অস্থি শক্ত করে এবং হচ্ছে মজবুত করে। অস্থি শক্ত হওয়া মানেই তো হচ্ছে মজবুত হওয়া। ওকে, এই জন্য একটা জিনিস মনে রাখবা, খনিজ লবণ কি করে? খনিজ লবণ, খনিজ লবণ কি করতেছে? এক, অস্থি মজবুত করবে, আর হচ্ছে 2 হচ্ছে অস্থির দৃঢ়তা, অস্থির
দৃঢ়তা বৃদ্ধি করবে। তা বৃদ্ধি করবে। করবে। এই সেম জিনিসটার কারণে এই যে খনিজ লবণ যেটা সেটা হচ্ছে বেশিরভাগ মানে হচ্ছে তোমার সমুদ্র উপকূলীয় অঞ্চলে কি হয় যে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষরা বেশি পরিমাণে হচ্ছে তোমার সামুদ্রিক মাছ খায়, ওই জন্য ওদের ওই দেহের চাহিদাটা খনিজ লবণের যতটুকু চাহিদা সেটা পূরণ হয়। কিন্তু তুমি যদি চিন্তা করো উত্তরবঙ্গের ওইদিকে রংপুর, রাজশাহী এই দিকের লোকেরা কি করে যে হচ্ছে এদের এই খনিজ লবণের চাহিদাটা যারা হচ্ছে অন্য কিছু খেয়ে হচ্ছে পূরণ করতে পারে তাদেরটা তো ঠিক থাকে, কিন্তু যারা এই জিনিসটা পূরণ করতে পারে না তাদের হাড় অনেক দুর্বল হয়। ওই জন্য কি হয় দেখবা যে কিছু বাচ্চা আছে যে পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে দেখবা যে হাতটা ভেঙে গেছে, মানে কোনো কিছুই না, জাস্ট একটা টুল থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, ওর খনিজ লবণের অভাব। ওকে বেশি করে খনিজ লবণ জাতীয় খাবার খাওয়াইতে হবে। ওকে, তাহলে চলো আমরা পরের কোশ্চেনে যাই। তাহলে এটার অ্যান্সারটা কি হচ্ছে 2 এবং 3। তারপরে কি বলছে, কোনই সোজা করতে কোনটি সংকুচিত করতে হয়? কোনই সোজা করতে কোনটি সংকুচিত করতে হবে। ওকে, এখন দেখো এই যে এটা হচ্ছে আমাদের কোনই না, এই যে কোনই, এটা সোজা। সোজা করার জন্য কোন জিনিসটাকে আমাকে সংকুচিত করতে হবে? বাইসেপসকে। ওকে, কোনই যখন হচ্ছে আমরা সোজা করব তখন ট্রাইসেপসকে সংকুচিত করব, বাইসেপসকে প্রসারিত করব, বাইসেপসকে প্রসারিত করব আর হচ্ছে ট্রাইসেপসকে সংকুচিত করব। মানে এখানে অ্যান্সারটা হবে আমার ট্রাইসেপস। ওকে, এখানে আমার অ্যান্সারটা কি হবে? ট্রাইসেপস। মনে রাখবা যখন হচ্ছে আমরা কোনই সোজা করব, কোনই সোজা, কোনই সোজা, সোজা যখন হবে তখন হচ্ছে তোমার ট্রাইসেপস হচ্ছে সংকুচিত, ট্রাইসেপস সংকুচিত, কুচিত, বাইসেপস প্রসারিত। ওকে, ক্লিয়ার? চলো, ওকে, এটা হচ্ছে তোমার ট্রাইসেপস হবে আর এটা হচ্ছে তোমার 2 3। ওকে, চলো ভাই তারপরটাতে আমরা দেখো, নিচের কোনটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ? সর্বপ্রথম মনে রাখবা ক্যালসিয়ামের অভাবে যে রোগটা সর্বপ্রথম হবে সেটা হচ্ছে তোমার হাড়ে দেখা দিবে। ক্যালসিয়ামের অভাবে সর্বপ্রথম যে রোগটা হবে সেটা তোমার হাড়ে দেখা দিবে, হাড়ে দেখা দিবে, দেখা দিবে। ওকে, সর্বপ্রথম যে রোগটা হবে সেটা তোমার হাড়ে দেখা দিবে। দেখো এখানে কি বলছে, রাতকানা। রাতকানা কি হচ্ছে তোমার ক্যালসিয়ামের অভাবে হয়? না, রাতকানা তো হয় তোমার ভিটামিন এ এর অভাবে। এটা হচ্ছে কিসের অভাবে? ভিটামিন এ, ভিটামিন এ। তারপরে হচ্ছে আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে গাইটার, এগুলো হচ্ছে সেম, এগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবে হবে না। ওকে, আর আরেকটা কি আছে? অস্ট্রিওপোরোসিস, 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 অস্ট্রিওপোরোসিস হয় কিসের জন্য? অস্ট্রিওপোরোসিস হয় ক্যালসিয়ামের অভাবে। এটা হচ্ছে এমন এক ধরনের রোগ যাতে তোমার হাড়গুলো অনেক ভঙ্গুর হয়ে যাবে। ভঙ্গুর মানে কি? ধরো যে কারো যদি অস্ট্রিওপোরোসিস হয় তাহলে সে কি জানো যে সামান্য পড়ে গিয়ে, সামান্য যদি পড়ে যায়ও ওর হাত পা ভেঙে যাবে। সামান্য পড়ে গেলে, টুল থেকে পড়ে গেছে, ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে খনিজ লবণের অভাব হলে তোমার অস্টিওপোরোসিস হওয়ার হচ্ছে একটা সম্ভাবনা থাকে আর কি। কারণ কি ও পড়ে যাওয়ার সাথে সাথে ওর হাড়াহাড্ডি ভেঙে যাবে। ওকে, এটা হচ্ছে উত্তর হবে তোমার অস্টিওপোরোসিস। এখন আসে হচ্ছে স্যাক্রাম কিসের অংশ? স্যাক্রাম হচ্ছে মূলত তোমার মেরুদণ্ডের অংশ, একদম মেরুদণ্ডের শেষ পার্ট। এই যে এইটা যদি হচ্ছে মেরুদণ্ড হয় একদম শেষ পার্টে আছে তোমার স্যাক্রাম, এইখানে আছে হচ্ছে তোমার স্যাক্রাম, বুঝছো?
স্যাক্রাম। ওকে, চলো আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে যে তরুণাস্থির কোষগুলো থেকে কি নিঃসৃত হয়? বলতো তরুণাস্থির কোষ থেকে হচ্ছে কি নিঃসৃত হয়? তরুণাস্থির কোষ থেকে এটা হচ্ছে অস্থি থেকে, অস্ট্রিন। অস্ট্রিন মানেই মনে রাখবা, বা হচ্ছে অস্ট্রিওপ্রোয়োসিস, অস্ট্রিও, অস্ট্রিও কথাটা মানেই মনে রাখবা যে এটা অস্ট্রিও বা হচ্ছে অস্ট্রি, এটা মানে হচ্ছে হাড় রিলেটেড, হাড় রিলেটেড, রিলেটেড। ওকে, অস্ট্রিও কথাটা মানেই মনে রাখবা যে হাড় রিলেটেড, যেমন অস্ট্রিওপ্রোসিস, অস্ট্রিওপ্রোসিস মানে কি? হাড়ের রোগ। ওকে, অস্ট্রিওপ্রোসিস মানে হাড়ের রোগ। অস্ট্রিন, অস্ট্রিনটা হচ্ছে কোথায় থাকবে? হাড়ে, হাড়ে বা হ্যাঁ অস্থি, অস্থি বা হাড়ে। এই অস্থি থেকে আসছে তোমার অস্ট্রিন। ওকে, এটা অস্থিতে থাকবে। আর এই যে লিগামেন্ট, লিগামেন্ট মানে কি? এখানে হচ্ছে সোজা একটা ভাষায় মনে রাখবা, এই জিনিসটা আমরা সাধারণত হচ্ছে ভুল করি, যে লিগামেন্ট কি আর টেন্ডন কি। লিগামেন্ট, লিগামেন্ট, লিগামেন্ট কি? লিগামেন্ট দেখো তো, লিগাল বলতেছে না, এর মাঝে কোনো কিন্তু ভেজাল নাই। লিগামেন্ট কথাটা শুনে মনে হচ্ছে না যে লিগাল কিছু একটা? লিগাল মানে হচ্ছে এর মাঝে কোনো ভেজাল নাই। তার মানে কি? লিগামেন্ট তোমার হচ্ছে কি যোগ করবে? হাড় প্লাস হাড়, অর্থাৎ অস্থি প্লাস অস্থি, অস্থি প্লাস অস্থি যোগ করবে। আর তোমার হচ্ছে টেন্ডন, টেন্ডন হচ্ছে এর বিপরীত। টেন্ডন তোমার একটা সংখ্যা মনে থাকলে তো আরেকটা তো এমনি পারবা। এটা হচ্ছে কি করবে? অস্থি প্লাস হচ্ছে পেশি। ওকে, ক্লিয়ার? অস্থি প্লাস হচ্ছে পেশি। তাহলে এখানে কি বলছে? এখানে হচ্ছে এটাও তাহলে হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে কি তরুণাস্থির কোষগুলো থেকে কি নিঃসৃত হবে? কন্ডিন। কি নিঃসৃত হবে? কন্ডিন। এখন তারপরে কোশ্চেন, জীবিত অস্থি কোষগুলোতে শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে? হ্যাঁ অজৈব যৌগ থাকে, সরি অজৈব যৌগ থাকে। এটা হচ্ছে তোমার 60%। এটা কত? এটা হচ্ছে তোমার 60%। চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই। এখানে কি বলছে যে কঙ্কালের সব থেকে ছোট অস্থি কোনটি? কঙ্কালের সব থেকে ছোট অস্থি হচ্ছে দেখো তো ফিমার। ফিমার হচ্ছে তো দেহের সব থেকে বড় অস্থি, তাই না? ফিমার হচ্ছে দেহের সব থেকে বড় অস্থি। তারপরে হচ্ছে ফ্যালেঞ্জাস। এই যে ফিমার, ফিমার হচ্ছে দেহের সব থেকে বড় অস্থি। সরি, দেহের বড় প্লাস হচ্ছে শক্ত, এটা সব থেকে শক্ত, বড় প্লাস শক্ত, শক্ত। ফ্যালেঞ্জাস, ফ্যালেঞ্জাস তো হচ্ছে আমাদের আঙ্গুল, আঙ্গুলে থাকে, আঙ্গুলে। এটা কি আঙ্গুলে? আঙ্গুলে কি হচ্ছে তোমার ইয়া থাকে, কি বলে হচ্ছে এই অস্থিগুলোর কি তোমার হচ্ছে ছোট মনে হচ্ছে? বড় বড় না? তারপরে হচ্ছে কি আছে? আল্লাহ, আল্লাহ তো না, রেডিও আল্লাহ দেখো তো কত বড় বড়। এটা কি? না। তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আর একটা কি আছে? স্টেপিস। স্টেপিস কোথায় দেখা থাকে জানো? স্টেপিস হচ্ছে কানে থাকে, এটা হচ্ছে কানের অস্থি। স্টেপিস হচ্ছে কানের অস্থি, কানের অস্থি। ওকে, ক্লিয়ার? এবার আসি যে মানবদেহে পেশির ভূমিকা রাখে, মানবদেহে পেশি কোথায় ভূমিকা রাখে? ফার্স্ট, গ্লাইকোজেন সঞ্চয়ে, গ্লাইকোজেন সঞ্চয়। গ্লাইকোজেন জিনিসটা কি জানো? যে তুমি আমি হচ্ছে অতিরিক্ত পরিমাণে ভাত খেয়ে ফেলছি, যে প্রচুর পরিমাণে শর্করা খাচ্ছি, তো দেহ তো আর শর্করা গ্রহণ করে না, দেহ আগে শর্করাটাকে ভাঙে, ভেঙে গ্লুকোজটা গ্রহণ করে। তোমার আমার দেহে বেশি পরিমাণে গ্লুকোজের পরিমাণ বেড়ে, তখন এইটা হচ্ছে দেহে সঞ্চয় হয়ে থাকে গ্লাইকোজেন রূপে। ওকে, তার মানে কি গ্লাইকোজেন, পেশি কি করে? গ্লাইকোজেন সঞ্চয় করে। তারপরে হচ্ছে কি দেহের আকার,
দেহের আকার ও গঠনে, দেহের আকার গঠনে ওই যে কিছুক্ষণ আগে বললাম না, দেহের আকার গঠনে সাহায্য করতেছে তোমার বাইসেপস, ট্রাইসেপস, তারপর হচ্ছে টেন্ডন, লিগামেন্ট, এগুলা কি তোমার আমার এই স্ট্রাকচারটা গঠন করছে না, জয়েন্ট দিচ্ছে না, মানে কি এটা দেহের গঠনেও সাহায্য করতেছে, আকার এবং গঠনে। 3 নাম্বার কি বলছে, চলাফেরা এবং চলাফেরায় সহায়তায়, চলাফেরায় সহায়তা করতেছি না, এটা না থাকলে তুমি আমি চলতে পাইতাম না, শুধু যে হাড় আছে কিন্তু সেই হাড়ে ধরো যে জয়েন্ট নেই, তাহলে সেটা কি হবে, ধরো তুমি একটা ইটের বাড়ি বানাচ্ছ, শুধু হচ্ছে এরা ইয়া করে রেখে দিছো, একটা ইটের উপর আরেকটা ইট এভাবে রেখে দিছো, একটা ইটের বাড়ি বানাচ্ছ তুমি এইভাবে রেখে দিছো, কিন্তু এর মাঝে কোনো হচ্ছে তুমি সিমেন্ট ইউজ করো না, সিমেন্ট বলতে হচ্ছে জয়েন্ট ইউজ করো নাই, কারণ সিমেন্ট দিয়ে হচ্ছে জেনারেলি জয়েন্ট দেওয়া হয়, এগুলাতে তুমি কোনো সিমেন্ট ইউজই করো নাই, তাহলে কি হবে, এটা তো হালকা একটু টোকা পাইলে তো ভেঙে যাবে, ভেঙে যাবে না, তো সেম জিনিসটা, সেম জিনিসটা, তাহলে এটা কি করে, চলাফেরায় সহায়তা করে। তোমার আমার দেহে যদি হচ্ছে এই পেশিগুলো যদি না থাকতো, জোড়া যদি না থাকতো, তাহলে কি হইতো, তোমার আমার টোকা দিলেও তুমি আমিও পড়ে যাইতাম এই যে ইটের ঘরের মতো। ওকে, ক্লিয়ার ভাই, তাহলে এটা হচ্ছে 3টাই হচ্ছে। চলো পরেরটাতে আমরা যাই। কি বলছে, অস্থিগুলো কোথায় ছড়ানো থাকে, দেখো তো অস্থি কোষগুলো কোথায় ছড়ানো থাকবে, অস্থি কোষগুলো কি পাকস্থলীতে থাকবে, পাকস্থলী আমাদের কি কাজ করে, পরিপাকে কাজ করে, পাকস্থলী কিসে কাজ করে, পরিপাকে, এটার কাজ হচ্ছে পরিপাক, পরিপাক হচ্ছে পরিপাক ডিপার্টমেন্টের রোগ। তারপরে হচ্ছে এর কাজ হচ্ছে কি, শ্বসনে, শ্বাসক্রিয়া, হচ্ছে শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া, অন্ত্র সেম, অন্ত্র হচ্ছে সেম, ওর একটা ডিপার্টমেন্ট আছে, আলাদা ডিপার্টমেন্ট। আর একটা কি আছে, মাতৃকা, এই কোষগুলো কোথায় ছড়ানো থাকে, মাতৃকায়। ওকে, কোষগুলো কোথায় ছড়ানো থাকবে, মাতৃকায়, এটা হচ্ছে তোমার আনসার। ওকে, মাতৃকার অপর নাম হচ্ছে মেট্রিক্স বা মাতৃকা। ওকে, চলো এবার আসি হচ্ছে পূর্ণ সচল অস্থিসন্ধি। পূর্ণ সচল অস্থিসন্ধি হলো, পূর্ণ সচল অস্থিসন্ধিগুলো কি করবে, বা পূর্ণ সচল অস্থিসন্ধি কোনগুলো। ওকে, এটা হচ্ছে যেগুলা, আসো এখন বুঝি আমরা যে পূর্ণ সচল অস্থিসন্ধিটা আসলে কি। পূর্ণ সচল অস্থিসন্ধিটা যেটা আসলে হচ্ছে তোমার মানে দৈনন্দিন জীবনে সব সময় তুমি কাজে লাগাচ্ছ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তুমি কাজে লাগাচ্ছ, মানে ওটা ছাড়া তুমি তোমার লাইফ কখনো কল্পনা করতে পাইতেছো না। যেগুলা পূর্ণ সচল বলতে কি আমরা বুঝি, কি বুঝি বলো তো একটু, এরকম জিনিস না যেটা আসলে হচ্ছে সব সময় আমার কাজে লাগতেছে। ওকে, ক্লিয়ার, তাহলে চলো দেখি, এই যে বল এবং কঠোর সন্ধি, বল এবং কঠোর সন্ধি, এটা ছাড়া তুমি আমি চলতে পারবো না, হাঁটতে পারবো না, কারণ কি, ওই যে আমরা পড়ি নাই যে হচ্ছে ইয়াতে পায়ে হচ্ছে একটা বলের মতো আছে, এই যে হাঁটুতে, হাঁটুলে। ওকে, তাহলে কি ওটা ছাড়া কি তুমি আমি চলতে পারবো না, কখনো কল্পনাও করতে পারবো না চলার কথা। ওকে, তারপরে আছে কি মেরুদণ্ডের অস্থিসন্ধি, দেখো তো মেরুদণ্ডের অস্থিসন্ধি কি তোমার সব সময় কাজে লাগতেছে, সব অস্থিসন্ধি, হ্যাঁ, যেটা একদম তোমার পিঠ বরাবর আছে, তোমার তো হচ্ছে শুধু যদি হচ্ছে সোজা বাংলায় বলে যে পিঠ বরাবর যে কয়টা অস্থিসন্ধি সেগুলো তোমার উঠতে বসতে হয়তো হেল্প করতেছে, কিন্তু বাকি পুরোটা, যেমন স্যাক্রাম আছে একদম শেষের দিকে, স্যাক্রাম, স্যাক্রাম কি তোমার কোনো হেল্প লাগতেছে, জাস্ট ও দেহের গঠনটা বজায় রাখছে, কিন্তু এটা তোমার কোনো কাজে লাগতেছে না। ওকে, ক্লিয়ার, তাহলে এটা তোমার হচ্ছে না। আর এই যে কবজি সন্ধি, কবজি সন্ধি তো তুমি সবসময় লেখো, ভাত খাও, সবসময় তোমার কাজে লাগতেছে, তুমি মোটরসাইকেল চালাও, সাইকেল চালাও, সবসময় তোমার এই কবজি সন্ধিটা কাজে লাগতে, মানে এটা হচ্ছে, মানে অ্যান্সার হচ্ছে তোমার 1 এবং 3। চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই। বলছে যোজক কলার রূপান্তরিত রূপ কি, যোজক কলার রূপান্তরিত রূপ কি। এখন আসি, পেশি, পেশি কি যোজক কলার রূপান্তরিত রূপ, না। রক্ত, না। সরি, ত্বক, এটাও না। তাহলে কি, তাহলে আরেকটা বেঁচে আছে, সেটা হচ্ছে তোমার এই অস্থি। মনে রাখবা যে যোজক কলার, যোজক কলা মানে কি, টিস্যু, এই যোজক টিস্যু বা কলার রূপান্তরিত রূপেই হচ্ছে তোমার অস্থি। ওকে, চলো পরেরটা বলি, পরের কোশ্চেনে আমরা যাই, যে অস্থির বৈশিষ্ট্য হচ্ছে দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা, তাই না, সর্বাপেক্ষা দৃঢ় কলা বা টিস্যু না, সব থেকে তোমার আমার শরীরের মধ্যে সব থেকে ইয়া জিনিসটা কি, শক্ত জিনিসটা কি, হাড়, মানে কি এইটা।
আরেকটা কি বলছে, মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে না। একটু আগেই আমরা বললাম যে অস্থিকোষগুলো কোথায় ছড়ানো থাকে, মাতৃকায়। তার মানে এই অ্যান্সারটা হচ্ছে না, এটা না। তাহলে এরপরে কি আছে, অস্থির মাতৃকা শক্ত এবং ভঙ্গুর। শক্ত এবং ভঙ্গুর কেন বলছে, তোমার আমার হাত ভেঙে যায় না, ভেঙে যায় না, নিশ্চয়ই ভেঙে যায়, যদি অতিরিক্ত যদি চাপ পড়ে তাহলে ভেঙে যায়। যে জিনিসটা ভেঙে যায় তাকে আর কি ভঙ্গুর বলে। ভঙ্গুর মানে যে জিনিসটা ভেঙে যাইতে পারে বা ভেঙে যায়। এখন কারো ভঙ্গুরতা বেশি, যার ভঙ্গুরতা বেশি সে ধরো যে অল্প কিছুতেই ধরো যে হচ্ছে ভেঙে পড়ে যায়। যেমন যাদের অস্টিওপোরোসিস হয়েছে, একজন অস্টিওপোরোসিস রোগী, আরেকজন ধরো যে স্বাভাবিক রোগী। যে অস্টিওপোরোসিসে আক্রান্ত তার ভঙ্গুরতা বেশি, তার হাড়ের ভঙ্গুরতা বেশি। তার মানে কি, সে যদি সামান্য একটা টুল থেকেও যদি পড়ে যায় তার হাড় ভেঙে যাওয়ার হচ্ছে সম্ভাবনা থাকে, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে যার ভঙ্গুরতা কম, যার ভঙ্গুরতা কম মানে স্বাভাবিক একজন লোকের, তার ধরো যে হচ্ছে কি গাছ থেকে পড়ে গিয়েও হাত ভাঙার সম্ভাবনাটা কি থাকে। এটা উচ্চতার উপর ডিপেন্ড করবে। ধরো যে কেউ 10 মিটার উঁচু থেকে পড়ছে, তো হাতের উপর যদি বেশি চাপ পড়ে ভেঙে যাবে। কিন্তু এর তুলনায় অস্টিওপোরোসিস রোগের আক্রান্ত রোগীর তুলনায় এর হচ্ছে কি ক্ষতিটা কম হবে। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে অ্যান্সার আমার হচ্ছে 1 এবং 3। এখন আসি যে তরুণ আস্থির। তরুণ আস্থির বলছে মাতৃকায় কন্টিন, হ্যাঁ কন্ট্রিন, কন্ট্রিন দ্বারা গঠিত। বললাম একটু আগে যে এর মাতৃকা কন্ট্রিন দ্বারা গঠিত। মাতৃকা বা হচ্ছে সেল। ওকে, মাতৃকা বা সেল। ওকে, কোষে অস্ট্রিওব্লাস্ট, অস্ট্রিওব্লাস্ট না, অস্ট্রিওব্লাস্ট হচ্ছে তোমার, এক কথায় বলতে পারো যে হচ্ছে অস্থিকোষের বাচ্চাকে, অস্থিকোষের বাচ্চা, অস্থি, সোজা ভাষায় যদি আমরা বলি অস্থিকোষের বাচ্চা, আচ্ছা। ওকে, কিন্তু এটা তো আর হচ্ছে তুমি খাতায় তো লিখতে পারবে না। যদি বলে যে অস্টিওব্লাস্টকে, অস্টিওব্লাস্ট হচ্ছে অপরিণত অস্থিকোষকে আমরা হচ্ছে সংজ্ঞা যদি দেই, অপরিণত অস্থিকোষকে অস্টিওব্লাস্ট ক্লিয়ার? তার মানে এই কোশ্চেন, এই অ্যান্সারটা হচ্ছে আমার হচ্ছে না। তাহলে আরেকটা কি আছে, আবরণীকে পেরিকার্ডিয়াম বলে। আবরণীকে কি বলা হয়, তরুণ অস্থির কি বলে, আবরণীকে কি বলা হয়, পেরিকার্ডিয়াম। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1 এবং 3। নিচের কোনটি পেশি বন্ধনী, বলতো নিচের কোনটি পেশি বন্ধনী, বলো দেখি। আমরা কি পড়ছি যে অস্থির সাথে অস্থি যদি লাগায় দেয় তাহলে সেটা কি বলা হয়, লিগামেন্ট। এখানে কি পেশি আছে, না। এখানে আমার কি বলছে, যদি বলতো অস্থি বন্ধনী কি তাহলে কি হইতো, আমার লিগামেন্ট। যদি অস্থি বন্ধনী বলতো তাহলে হইতো কি, লিগামেন্ট। কিন্তু আমার এখানে কি বলছে, বলছে পেশি বন্ধনী। অস্থির সাথে কে পেশির বন্ধন করে দেয়, টেন্ডন। মানে আমার অ্যান্সার হচ্ছে টেন্ডন। আমার অ্যান্সার কি, টেন্ডন। তাহলে লিগামেন্ট আমার হচ্ছে না, লিগামেন্ট এখানে হবে না। ওকে, ক্লিয়ার? আর বাকিগুলো তো হবেই না, স্কেলেটন বা হচ্ছে তরুণাস্থি, এগুলো তো হবেই না, এগুলো তো কোনো বন্ধনই না, পেশি বন্ধনই না। ওকে, চলো পরের কোশ্চেনে আমরা যাই। ওকে, এবার হচ্ছে আমরা কিছু সিকিউ শেষ করব। এই যে তোমাদের হচ্ছে এমসিকিউ গুলা করাইলাম না, এই এমসিকিউ গুলা তোমরা সুন্দর করে প্রথমে হচ্ছে নিজে আগে পড়বা, আগে ক্লাসটা করবা, করার পরে নিজে একবার পড়বা, পড়ার পরে তোমার রিভিশন দেওয়া শুরু করবা। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আসো এবার হচ্ছে আমরা সিকিউ সলভ করব। সিকিউ সলভ করার আগে একটা জায়গা তোমরা দেখো একটু, এই জায়গাটায় দেখো, তোমরাও এই জায়গাটা হচ্ছে ভাইয়ার মতো মিস্টেক করবা না। ওকে, এই যে এই জায়গাটায়,
এই জায়গাটায় হচ্ছে এই যে আমি লিগামেন্ট এবং টেন্ডন লিখছি না, লিগামেন্ট টেন্ডন আসলে কিন্তু হচ্ছে হ্যাঁ পেশির মতো কাজ করে, এরা কিন্তু পেশির অন্তর্ভুক্ত না। কেননা পেশি হইতে গেলে সেটাকে তোমার নড়াচড়া করতে হবে, কিন্তু লিগামেন্ট এবং টেন্ডন তোমারে আমারে নড়াচড়া করতে সাহায্য করে না, এরা হচ্ছে শুধু বাঁধনে সাহায্য করে। তার মানে কি এরা হচ্ছে পেশির মতো, কিন্তু এরা পেশি না। এই দুটো হচ্ছে তোমার পেশির মতো। এইটা একটু মনে হলো যে তোমাদের এই জায়গাটা একটু বলে রাখি, নাহলে তোমরা মিস্টেক করে ফেলবা। পেশির মতো, পেশির মতো কিন্তু পেশি না, কিন্তু পেশি না। ওকে, এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবা যে লিগামেন্ট টেন্ডন হচ্ছে তোমার পেশির মতো কিন্তু পেশি না। এদের কাজগুলো দেখে মনে হবে যে হ্যাঁ এ তো হচ্ছে ইয়ার মতো পেশির মতো তো কাজ করতেছে, কিন্তু নো। পেশির মতো কাজ করতে হলে তোমার চলতে সাহায্য করতে হবে কোন একটা জিনিসকে, এই যে যেমন বাইসেপস ট্রাইসেপস, এদেরকে আমরা পেশি বলবো কারণ কি তোমারে আমার আগাইতে পিছাইতে সামনে পিছনে করতে এরা সাহায্য করতেছে। কিন্তু লিগামেন্ট টেন্ডন কি করতেছে, জাস্ট জয়েন্ট দিয়ে দিচ্ছে। ওকে, জয়েন্ট দিয়ে দিচ্ছে। এক কথায় বলতে গেলে ধরো যে ওই যে কিছুক্ষণ আগে যেটা হচ্ছে রড এবং সিমেন্টের যে উদাহরণ দিলাম, ধরো যে এইটা, ধরো যে ইটের একটা ঘর, এই ইটের ঘরে সিমেন্ট যেটা সেটা হচ্ছে তোমার লিগামেন্ট। সিমেন্ট বা হচ্ছে ধরো ইয়া হ্যাঁ সিমেন্ট যেটা সেটা লিগামেন্ট বা টেন্ডন। সিমেন্টটা হচ্ছে লিগামেন্ট বা টেন্ডন। এটা কি তোমার হচ্ছে ঘরটাকে সামনে পিছনে করতে হচ্ছে হেল্প করতেছে না। কিন্তু এই ঘরের নিচে ধরো যে একটা ওই যে ফুড কোর্টগুলো আছে না, ওই ফুড কোর্টে ধরো যে এই যে এইভাবে তুমি হচ্ছে দুটো চাকা লাগাই দিলে, এই চাকাগুলো কি করতেছে ওরা সামনে পিছনে নিয়ে যেতে হেল্প করতেছে, এই চাকাগুলো হচ্ছে তোমার পেশি। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা হচ্ছে সিকিউ সলভে দিই। সিকিউয়ে কি বলছে যে দুইটি মাত্র অস্থির, কে হচ্ছে দুইটি মাত্র অস্থির বহির্ভাগ এসে এখানে মিলিত হয়েছে, আর এলে বলছে দুইয়ের অধিক অস্থি মিলিত হয়। দেখো আমরা যখন সিকিউগুলো সলভ করব, সিকিউয়ে কিন্তু লিখতে পারবা তুমি, সিকিউ লিখতে পারবা, কিন্তু সিকিউয়ে সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ধরতে পারা। মানে এখানে কি সম্পর্কে বলছে এই জিনিসটা ধরতে পারাই হচ্ছে সিকিউয়ের মূল খেলা এখানে। ওকে, তাহলে চলো এখানে কি বলছে যে প্রথমটা হচ্ছে কি দুইয়ের দুটি মাত্র অস্থির বহির্বিভাগ এসে মিলিত হয়েছে, আরেকটা বলছে দুইয়ের অধিক অস্থি এসে মিলিত হয়েছে। এখন কোশ্চেনটা কি বলছে, মানুষের চলন এবং অঙ্গ চালনায় কে ও এল কিভাবে ভূমিকা রাখে। এখন কে এবং এলটা কি আসলে, এটা এখন আমরা দেখি। কে এবং এল, কে হচ্ছে তোমার সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি, সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি। ওকে, দেখো এখানে কি বলছে, দুইটি মাত্র অস্থির বহির্বিভাগ। দুইটি মাত্র অস্থি বলতে কেমন, এইটা একটা এইটা একটা অস্থি, এদের বহির্বিভাগটা এসে মিলিত হয়েছে, এটা হচ্ছে কি সরল 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 সাইনোভিয়াল ভিয়াল। আর হচ্ছে এল কি বলছে আমাদের, এল বলছে দুইয়ের অধিক অস্থি এসে মিলিত হয়েছে। দুইয়ের অধিক যদি অস্থি যদি এসে মিলিত হয় তাহলে এটাকে আমরা কি বলবো, জটিল। জটিল মানে কি এর মাঝে অনেক প্যাচ, এর মাঝে অনেক প্যাচ, দুইজনের বেশি, জটিল সাইনোভিয়াল। ওকে, দুইয়ের বেশি, তাহলে কি এটা হচ্ছে জটিল। দেখো এই যে যে সরলটা আছে না, সরলটা হচ্ছে আমাদের কোথায় সাহায্য করবে, সরলটা হচ্ছে আমাদের সাহায্য করবে তোমার এই যে চলন, অর্থাৎ মসৃণ ভাবে, মসৃণ বা হচ্ছে স্মুথলি চলনে। এই যে যেমন ধরো যে তোমার পায়ে আমাদের হচ্ছে ইয়াতে যে জিনিসটা আছে আর কি হাঁটুতে, এটা আমাদের খুবই সুন্দরভাবে চলতে সাহায্য করতেছে না, সুন্দরভাবে নাকি মসৃণ ও বিস্তৃত, বিস্তৃত বিস্তৃত মানে কি বড় বড় ভাবে হচ্ছে চলতে সাহায্য করে। দেখো দেখো পায়ের ধাপটা তুমি বড় দিতে পাইতেছো না, এবং এই জায়গায় হচ্ছে আরেকটা কথা চিন্তা করে, একের অধিকার কোথায় হচ্ছে মিলিত হয়েছে, আমাদের একের অধিকার হচ্ছে এই যে এখানে মিলিত হয়নি, এই যে হাতে এই জায়গায় কবজিটাতে,
তাহলে এইটা দিয়ে কি তুমি হচ্ছে বিস্তৃত চলন করতে পারতেছো? এই এতটুক দিয়ে করতে পারতেছো? মানে কি তোমার এই যে এই জায়গাটা দিয়ে করতে হচ্ছে না, এই যে এইটা দিয়ে দূরের জিনিস নিবা, এই যে বাইসেপস ট্রাইসেপস বেশি ব্যবহার করে এই রেডিওয়ালা হিউমেরাস এইগুলারে হচ্ছে দিয়ে করতে হইতেছে না, কিন্তু এটার যে অস্থিসন্ধিটা এখানে দুইটা হাড় আছে না, এই যে একটা এই পাশে একটা। ওকে, ক্লিয়ার? চলো, এবং জটিলটা কি করে? এটা করে না। ওকে, চলো তারপরে হচ্ছে পরের কোশ্চেনে আমরা যাই। তারপরে এখানে কি দেখো, বি এর গঠন। বি কি? বি হচ্ছে তোমার সাইনোভিয়াল অস্থিসন্ধি। এটা হচ্ছে কি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। দেখো জাস্ট দুইটা জিনিস অ্যাড আছে। ওকে, ক্লিয়ার? এখন তোমরা সর্বপ্রথম কি করবা জানো? যে চিত্র আর্ট করাটা শিখবা। ওকে, চিত্র আর্ট করাটা শিখবা। চলো দেখি একটু আমরা দেখি আর্ট করতে পাই কিনা। ওকে, ওকে, দেখো এখন এগুলার একটু নামগুলা জাস্ট কষ্ট করে তোমরা মনে রাখবা। এটার নাম হচ্ছে স্পঞ্জি। জি, অস্থি। অস্থি। তারপরে দেখো, তারপরে হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা। ওকে, দেখো ভাইয়া একটু পানি খাইলাম। ওকে, চলো এই যে এইটার নাম হচ্ছে তোমার পেরিওস্ট্রিয়াম। পেরি ও স্ট্রিয়াম। এই যে এই দুটার মাঝে অলওয়েজ মনে রাখবা যে একটা কি আছে, তরুণাস্থি। তরু না তরুণাস্থি। ওকে, আর এটা হচ্ছে তোমার সাইনোভিয়াল, যে হচ্ছে এই যে পুরাটাই তো হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি, এটা হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি। সাইনোভিয়াল ঝিল্লি। ওকে, ক্লিয়ার? আর এই যে এই হাড়গুলা তো কি দৃঢ় না? দৃঢ় অস্থি। দৃঢ় অস্থি। অস্থি। ক্লিয়ার হয়েছে ভাইয়া? এই যে দেখো হয়ে গেল। জাস্ট এই একটা চিত্র দিবা, চিত্রের ফলে পরে জাস্ট নাম দিবা, নাম দেওয়ার পরে হচ্ছে জাস্ট একটু ব্যাখ্যা করবা যে স্পঞ্জি অস্থিসন্ধিটা কি। স্পঞ্জি অস্থিসন্ধি হচ্ছে নরম। তারপরে তরুণাস্থি, তরুণাস্থিটা হচ্ছে কি যেটা আমাদের হচ্ছে চলনে খুব স্মুথ ভাবে চলতে সাহায্য করে। তারপর হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি কি? সাইনোভিয়াল ঝিল্লি হচ্ছে যে সাইনোভিয়াল অস্থিসন্ধিকে ঘিরে রাখে হচ্ছে যে ঝিল্লিটা, তাকে হচ্ছে ঝিল্লি বা পর্দাটা সেটা। তারপর হচ্ছে দৃঢ়স্থি কি? দৃঢ়স্থি হচ্ছে শক্তস্থি। ওকে, ক্লিয়ার? জাস্ট এই চিত্রটা দিবা, প্লাস হচ্ছে জাস্ট একটু আলোচনা করবা। দ্যাটস এনাফ। তোমরা 3-এ 3 পেয়ে যাবে ইনশাআল্লাহ, যদি সুন্দর করে রিপ্রেজেন্টটা করতে পারো। ওকে, আর একটা জিনিস মনে রাখবা যে বায়োলজির মূল যে জিনিসটা সেটা হচ্ছে তোমার চিত্র অঙ্কন। যে যত সুন্দর না, যে যত ভালো করে চিত্রটাকে দিতে পারবে। দেখো আমি যে এখানে যে চিত্রটা আর্ট করছি, এটা কি বোঝা যাচ্ছে না যে এটা একটা সাইনোভিয়াল অস্থিসন্ধি? এখন ধরো তোমার আর্ট করতে বলছে মাথা, তুমি এখন ধরো যে এই যে এইভাবে এইভাবে একটা গোল দিলেই তো এটা তো মাথা বোঝা যাচ্ছে, কিন্তু তুমি এবার গোল না দিয়ে তুমি এই যে এইটাকে বলতেছো যে এইটা ভাই হচ্ছে মাথা, তাহলে তো হইলো না। টিচার বায়োলজিতে সর্বপ্রথম যে জিনিসটা খুঁজে, তোমার খাতা খুলেই যে জিনিসটা খুঁজবে সেটা হচ্ছে চিত্র। ওই প্রাসঙ্গিক চিত্র আছে কিনা। তুমি হাজার লেখো, তুমি সাইনোভিয়াল অস্থি সম্পর্কে সারা 5-7 পাতাও লেখো, 3-এর মধ্যে সর্বোচ্চ হলে তুমি 2 পাবা, সর্বোচ্চ হলে। কারণ টিচার আগে সবার আগে খুঁজবে যে হচ্ছে তোমার খাতায় চিত্রটা আছে কিনা। ওই জন্য বায়োলজিতে সর্বপ্রথম ট্রাই করবা যে ফ্রি হ্যান্ড রাইটিং ভাবে হচ্ছে চিত্রগুলো আর্ট করার জন্য
খুব যে সুন্দর হইতে হবে এমনটা না, শুধু বুঝতে পারলেই হইতেছে। আর যারা খুব সুন্দর করে চিত্র আর্ট করতে পারো তারা তো মাশাআল্লাহ। কিন্তু যারা আসলে আর্ট করতে পারো না, এই যে আমার মতো এরকম, তারা যে ট্রাই করবা যে জাস্ট হচ্ছে যাতে বুঝাইতে পারে যে হ্যাঁ এটা হচ্ছে অমুকটা। প্রতিটা কোশ্চেনে চিত্র দেওয়ার ট্রাই করবা। হ্যাঁ, এখন কোশ্চেন আছে এমন একটা, ধরো যে মাথা সম্পর্কে তুমি লিখতেছো ব্রেন নিয়ে, তুমি দিয়ে আসছো হচ্ছে সাইনোবেল স্টেশন দিয়ে, এমনটা না, প্রাসঙ্গিক চিত্র দিতে হবে। ওকে, ক্লিয়ার? চলো আমরা এখন পরের কোশ্চেনে যাই। এখানে কি বলছে যে আজিজ স্যার জীববিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের মানবদেহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, মানবদেহে অসংখ্য তন্ত্রের সমন্বয়ে গঠিত, দেহের কাঠামো গঠন, নির্দিষ্ট আকৃতি দান এবং বিভিন্ন অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে একটি তন্ত্র। তন্ত্রটিতে 206টি অস্থির সমন্বয়ে গঠিত। শিক্ষকের বর্ণিত তন্ত্রটির প্রধান ভাগগুলো কি কি? তাই তো অস্থিতন্ত্রকে কয় ভাগে হচ্ছে ভাগ করা হয়েছে? 2 ভাগে। অস্থিতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। অস্থিতন্ত্র, তন্ত্র কি কি? একটা হচ্ছে অক্ষীয়, আর একটা হচ্ছে উপাঙ্গীয়। উপাঙ্গীয়, অক্ষীয়তে কয়টা হাড় আছে? 80টা। আর হচ্ছে উপাঙ্গীয়তে কতটা? 126টা। ওকে, ক্লিয়ার? এই দুটো সম্পর্কে জাস্ট ব্যাখ্যা করবা। অক্ষীয় কি? অক্ষীয় মানে হচ্ছে একই অক্ষের মধ্যে বা একটা রেখার মধ্যে হচ্ছে অবস্থিত। একদম তোমার মাথা থেকে শুরু করে একদম করোটি থেকে শুরু করে একদম স্যাক্রাম পর্যন্ত, এই জায়গা পর্যন্ত যতগুলো আছে সবগুলা। তার মানে এর কি পড়তিছে? মাথা, প্রথম হচ্ছে করোটি, তারপরে হচ্ছে কি পড়তিছে? তারপরে মেরুদণ্ড, আর হচ্ছে বক্ষ, পিঞ্জর, আর হচ্ছে উপাঙ্গীয় কি? এই যে তোমার হাত পা এগুলা। ওকে, ক্লিয়ার? তারপরে বলছে যে উদ্দীপকে উল্লিখিত তন্ত্রটি দেহকে সঠিকভাবে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপক তন্ত্রটি কি? যে হচ্ছে অস্থিতন্ত্র। অস্থিতন্ত্র হচ্ছে তোমার আমার দেহকে কিভাবে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করতেছে, তোমার আমার দেহকে ভারসাম্য রক্ষা করতেছে, তোমার আমার দেহ হচ্ছে ব্লাড সার্কুলেশন অর্থাৎ ব্লাড প্রডিউসিং করতেছে তোমার আমার দেহে। কারণ কি? আমরা জানি যে হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি বা লাল অস্থিমজ্জা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি করে জানো? লোহিত রক্তকণিকা তৈরি করে এগুলা। ওকে, এগুলা সুন্দরভাবে একটু উপস্থাপন করে লিখবা। ক্লিয়ার ভাইয়া? চলো, এই যে এখন তোমরা বলতে পারো ভাইয়া আমি কি তাহলে অক্ষীয় আর উপাঙ্গীয় কঙ্কাল আর্ট করে দিব? না, এখানে তোমার অক্ষীয় উপাঙ্গীয় কঙ্কাল আর্ট করতে গেলে পুরো একটা কঙ্কালের চিত্র আর্ট করতে হচ্ছে তোমার। না, এটা তোমার আর্ট করতে হবে না। ওকে, এখানে বুঝতে হবে যে কোনগুলা চিত্র আর্ট করব, কোনগুলা চিত্র আর্ট করতে হবে না। এতটুকু মানে যখন তুমি কোশ্চেনগুলো সলভ করবা আর কি, তখন বুঝতে পারবা যে কোনগুলা আমরা হচ্ছে আর্ট করব কোন চিত্রটা, আর কোন চিত্রটা আর্ট করব না। ওকে, ক্লিয়ার ভাইয়া? চলো পরের কোশ্চেন এখন আমরা যাই। এখানে কি বলছে যে মানবদেহে কঙ্কাল পর্যবেক্ষণের সময় রমিজ স্যার হাত ও পায়ের অস্থিসন্ধি দেখিয়ে বললেন এগুলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। এছাড়াও তিনি বাইসেপস ও ট্রাইসেপস পেশির কার্যক্রম ব্যাখ্যা করলেন। অস্থিসন্ধি কাকে বলে? অর্থাৎ দুইটা অস্থিকে যে হচ্ছে সন্ধি বা যার মাধ্যমে হচ্ছে আটকায় থাকে, বা হচ্ছে দুইটা অস্থি যেভাবে আটকায় থাকে সেটাকে বলা হয়, ওই স্থানটাকে দুইটি সন্ধির যোগসূত্র বা হচ্ছে যুক্ত স্থানকে, দুইটি সন্ধির যে জায়গায় যুক্ত হয় সেই স্থানকে কি বলা হচ্ছে? অস্থিসন্ধি। তারপরে লিগামেন্ট বলতে কি বোঝো? লিগামেন্টের প্রথমে সংজ্ঞা দিবা যে হচ্ছে লিগামেন্ট কি? দুইটি অস্থি যার মাধ্যমে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলা হয়, এবং এরপরে আর কিছু একটু আলোচনা করবা। এটা হচ্ছে দৃঢ় স্থিতিস্থাপক। ওকে, তারপরে কি বলছে? উদ্দীপকে উল্লিখিত অস্থিসন্ধিটির পরিষ্কার চিহ্নিত চিত্র আঁকো। দেখছো ওই যে সাইনোবেল অস্থিসন্ধি যেটা আমি এর আগে আর্ট করাই দিলাম। এখন আসি মানুষের চলনে উদ্দীপকে উল্লেখিত পেশির কার্যক্রম বিশ্লেষণ করো। বাইসেপস এবং ট্রাইসেপস পেশি নিয়ে তোমার আলোচনা করতে হবে। এখানে হচ্ছে তুমি একটা উদাহরণ দিতে পারো যে হাত বাঁকা করা এবং হাত সোজা করা। বাইসেপস এবং ট্রাইসেপস পেশি নিয়ে তুমি হচ্ছে হাত বাঁকা করা এবং হচ্ছে সোজা করার উদাহরণ দিবা। যখন হচ্ছে আমরা হাত সোজা করব, যখন আর কি হচ্ছে সোজা করব, সোজা জাস্ট এখান থেকে কনসেপ্ট
জিনিসটা সেটা হচ্ছে আমি তোমাকে ধরাই দিচ্ছি, যে এখানে মূল যে জিনিসটা কি না লিখলে হবে না, এবং তোমার কোর নাম্বার যেটা কোনটার উপর ফোকাস করে দেয়া হবে সেটা লিখে দিচ্ছি। যখন হচ্ছে আমরা হাত সোজা করব তখন হচ্ছে আমরা মূলত বাইসেপস প্রসারিত করি। বাইসেপস বাইসেপস সেপস প্রসারিত প্রসারিত ও ট্রাইসেপস ট্রাইসেপস সংকুচিত। সংকুচিত করি। আর যখন আমরা হাত বাঁকা করব, ওকে, যখন আমরা হাত বাঁকা করব তখন হচ্ছে ট্রাইসেপস প্রসারিত হবে। ট্রাইসেপস ট্রাইসেপস প্রসারিত তো ও বাইসেপস ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই। এইটা কিন্তু কোর, ওকে, এইটা মাস্ট বি লিখতে হবে। এরপরে তুমি আনুষঙ্গিক জিনিস দাও যে হচ্ছে বাইসেপস কই থাকে, ট্রাইসেপস কই থাকে, এটা জাস্ট একটু পর্যালোচনা করো, ওকে, কিন্তু এই দুইটা লাইন তোমার মাস্ট বি দিতে হবে, ওকে। তারপরে বলছে যে অস্ট্রিওব্লাস্ট কি, আমি কি বললাম যে অপরিণত অস্থি কোষকে অস্ট্রিওব্লাস্ট বলে। তারপরে হচ্ছে অস্ট্রিওপোরোসিস বলতে কি, অস্ট্রিওপোরোসিস হচ্ছে এক ধরনের হাড়ের রোগ, যেটা হচ্ছে কি ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয়ে থাকে, এবং এই রোগ হলে কি হয়, হাড় অতিরিক্ত ভঙ্গুর হয়ে যায়, ওকে। এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখবা। তারপরে বলছে দেহের এক্স অংশটির গঠন লেখো। এক্স অংশটি কি, এক্স অংশটি কি, এক্স অংশটি দেখো তো কি করছে, এক্স অংশটা দেখো তো কি করছে, এক্স অংশটা এইটা হাড় এবং এইটা হাড়কে দুটাকে কি করছে, জয়েন্ট করছে, তাই না? তো এখানে কি, যদি দুইটা হাড়কে যদি জয়েন্ট করে তাহলে তাকে কি বলা হয়, লিগামেন্ট। তাকে কি বলা হয়, লিগামেন্ট। এক্স কি, এক্স হচ্ছে লিগামেন্ট, এক্স হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট লিগামেন্ট হচ্ছে, লিগামেন্টের হচ্ছে গঠনটা জাস্ট ব্যাখ্যা করবা, ওকে। লিগামেন্ট কি দিয়ে তৈরি, কেন, এগুলা, ওকে। তারপরে কি বলছে যে ঘ নাম্বারে বলছে এক্স ও ওয়াই উভয়ের সমন্বিত কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালন সাহায্য করে। দেখো তো এক্স কি, এক্স সরি ওয়াই, ওয়াই হচ্ছে কি অস্থি, ওয়াই হচ্ছে কি অস্থি, অস্থি, আর এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে তোমার লিগামেন্ট। দুইটা তো হচ্ছে আমাদের দেহকে কিভাবে হচ্ছে সঞ্চালন করতেছে, কিসের সঞ্চালন হচ্ছে, সমন্বিত কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনে সাহায্য করে। দেখো তো যদি হচ্ছে লিগামেন্ট যদি না থাকতো তোমার আমার হাড় হচ্ছে কি হইতো না, একসাথে জয়েন্ট হইতো না। যদি একসাথে যদি জয়েন্ট যদি না হইতো তাহলে কি তুমি আমি হাত হচ্ছে ইয়া করতে পাইতাম, চালনা করতে পাইতাম? যদি জয়েন্টেই যদি না থাকে একটা স্ট্রাকচারেই তো দাঁড়াইতাম না। এগুলো যা সুন্দর করে একটু লিখবে, এই জিনিসগুলো হচ্ছে তোমার বানায় বানায় লেখার জিনিস, কতটা তুমি, হ্যাঁ তোমার এর জন্য বেসিক জিনিস জানা থাকতে হবে যে অস্থি জিনিসটা কি, লিগামেন্ট জিনিসটা কি, এই দুটো হচ্ছে কোন কাজে লাগতেছে, তারপর তুমি সুন্দর করে বানায় উপস্থাপন করবা, ওকে ভাইয়া, ক্লিয়ার? চলো তারপরের কোশ্চেনে আমরা যাই। তারপরে বলছে মানব দেহের অন্তঃকঙ্কালের 206টি অস্থি নিয়ে গঠিত। এদের অনেকগুলো দেহের বিভিন্ন স্থানে এমন এক ধরনের অস্থি সৃষ্টি করে যেখানে অস্থিগুলো বেশ নড়াচড়া করতে পারে, যেমন স্কেপুলা ও হিউমেরাস অস্থিসন্ধি, ফিমার ও টিবিয়া, ফিবুলা সন্ধি, তারপরে হচ্ছে হিউমেরাস ও রেডিয়াস আলনার অস্থিসন্ধি ইত্যাদি। এই যে অস্থিতে কত ভাগ হচ্ছে পানিয়াস, এটা তো হচ্ছে আমরা জানি 40 থেকে হ্যাঁ 40 থেকে 60 ভাগ, ওকে, 40 থেকে 60।
এটা একটু দেখে নিও। এটাতে হচ্ছে কি জানো, যে এই হচ্ছে ইনফরমেশনগুলা একটু হচ্ছে কম বেশি হয়। ওকে, এটা একটু দেখে নিও। ওকে, টেন্ডন বলতে হচ্ছে কি বোঝায়? টেন্ডন বলতে তো জানি, টেন্ডন কি? টেন্ডন হচ্ছে কি? অস্থির সাথে পেশির যোগসূত্র স্থাপন করে, এটা স্থিতিস্থাপক। তারপরে হচ্ছে অনেকটা হচ্ছে শক্ত, শক্ত না হলে তো হচ্ছে ছিঁড়ে যাইতো, শক্ত না হলে ছিঁড়ে যাইতো না। ওকে, এগুলা লিখবা। তারপরে বলছে উদ্দীপকের শেষাক্ত অস্থিস্থলের লম্বচ্ছেদ চিত্র মাধ্যমে উপস্থাপন করো। এই যে অস্থিসন্ধির কথা বলছে না, এই অস্থিসন্ধিটা কি বলছে? উদ্দীপকের শেষাক্ত সন্ধিস্থলের, এই যে হ্যাঁ, এই যে সাইনোভিয়াল অস্থিসন্ধি, এই যে বলছে না সন্ধিস্থলের লম্বচ্ছেদ, তার মানে এখানে তোমার সাইনোভিয়াল অস্থিসন্ধি আট করতে হবে। আমরা আট করছি সামনে। তারপরে বলছে কি, দেহের নানাবিধ কার্যক্রমে উদ্দীপকের সন্ধিস্থলগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো। কি কি কাজে হচ্ছে আমাদের লাগতেছে বলো তো, কি কি কাজে লাগতেছে? এই যে অস্থিগুলা, এগুলা কিন্তু রোগ প্রতিরোধেও তোমার কিন্তু হচ্ছে এই যে ইয়াগুলা, এই যে অস্থির যে কোষগুলো, সেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধেও কিন্তু সাহায্য করতেছে। কারণ কি, দেখো অস্থির রোগও কিন্তু হয়, অস্টিওপোরোসিস। ওকে, তারপরে হচ্ছে কি করে, তারপরে তোমার আমার হচ্ছে চলাচলে সাহায্য করতেছে। তারপরে হচ্ছে কি, তোমার আমার ভারসাম্য রক্ষা করতেছে। তারপরে তুমি আমি, এই যে লিভার, লিভার বা হচ্ছে ওজন যে হচ্ছে আমরা ভাসাইতে পারি, সেটা কিসের কারণে? এই যে অস্থির কারণে। ওকে, তারপরে হচ্ছে কি, সঞ্চালনের যে হচ্ছে আমাদের সীমাটা, সেটা হচ্ছে কি করে দিচ্ছে? নির্ধারণ করে দিচ্ছে কে? এই অস্থিগুলোই। ওকে, তুমি কি এই একটা অস্থি ছাড়া কি হচ্ছে আমরা চলতে পারবো? ধরো যে একটা হাত নাই, হাতের একটা ইউমেরাস নাই। ওকে, তাহলে তুমি চিন্তা করো তো আমাদের জন্য চলাফেরাটা কতটা কঠিন হয়ে যাবে। এগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলার নাম কি? কলা বা টিস্যু অস্থি, অস্থিকলা। তারপরে কি বলছে? পূর্ণ সচল অস্থিসন্ধিকে বল এবং কঠোর সন্ধি বলা হয় কেন? পূর্ণ সচল, পূর্ণ সচল অস্থিসন্ধিকে, যে অস্থিসন্ধিটা যেমন হচ্ছে এই যে আমাদের যে হচ্ছে পায়ে, পায়ে আর কি, ওই যে হাঁটুর মধ্যে যেটা আছে ওটাকে বলা হয় পেটেলা, এইটা দিয়ে হচ্ছে আমরা চলাচল করি, এটাও কিন্তু এক ধরনের অস্থিসন্ধি, কিন্তু ওটাকে আমরা কি বলবো? বল এবং কঠোর সন্ধি বলবো। কারণ কি, মানে একটা কিন্তু আসলে এরকম একটা বলের মতো আছে, বুঝছো? এই যে এরকম, এরকম একটা বলের মতো আছে, আর এই পাশে হচ্ছে এরকম করে একটা ইয়ে আছে। ওকে, হাতটা যখন নড়ে, তা হচ্ছে ওই যে বলে না যে পায়ের মধ্যে হচ্ছে ওই যে ইয়া পড়ছে, ওই যে লোহা, যখন হচ্ছে এই ইয়াটা আর কি, এই যে এই বলের মতোটা যখন ইয়া হয়ে যায়, তোমার ক্ষয় হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে বা অন্য কোনো কারণে ওই ক্ষয় হয়ে যায়, তখন এটা লোহার লাগাই দেয়। ওকে, এই জিনিসটা হচ্ছে তখন লোহার লাগাই দেয়, ট্রান্সফার করে। ওকে, ক্লিয়ার? এইটাই লিখবা যে কেন ওই অস্থিসন্ধিটাকে বল এবং কঠোর সন্ধি বলা হয়। যে ওটা দেখতে বলের মতো, এবং এটা কি একটা কোটরের মধ্যে থাকে, এবং এটা কি করে? চলাচল করতে পারে, চলাচলে সাহায্য করে, এবং নিজেও নিজেও নড়াচড়া করতে পারে। ওকে, তারপরে বলছে এতে যে রোগের লক্ষণ প্রকাশ পায় তার প্রতিকার ব্যাখ্যা করো। কি বলছে? প্রদাহ, অস্থিসন্ধি শক্ত হয়ে যায়, গিঁট ফুলে যায়, এগুলো কিসের লক্ষণ বলো তো? বলো। এগুলো হচ্ছে তোমার বাতে ব্যথার লক্ষণ না? কিসের লক্ষণ? এগুলো হচ্ছে তোমার বাতে ব্যথার লক্ষণ। বাতে ব্যথা, বাতে ব্যথা, বলো তো ঠিক হয়েছে? হুম, বলো। হ্যাঁ বলো বাচ্চা কাচ্চারা, এটা কি ঠিক হয়েছে? বাতে ব্যথা হবে না গেটে ব্যথা হবে? বলো তো। এটা হচ্ছে বাতে ব্যথাই হবে। কারণ কি বলতো, এখানে কি কোথাও বলছে যে বাত জ্বরের কারণে হবে? বলছে এটা? গেটে ব্যথা মনে রাখবা যে গেটে ব্যথা মূলতই হয় বাত জ্বরের কারণে। ওকে, গেটে ব্যথা মূলতই হয় বাত জ্বরের কারণে। কারো যদি ছোটবেলায় বাত জ্বর হয়, তাহলে তার গেটে ব্যথা হবে। গেটে ব্যথা বাতে ব্যথার মানে জেনারেল টাইপগুলো প্রায় সেম, এই জন্য কনফিউশন তৈরি হইতে পারে, ওই জন্য আমি ক্লিয়ার করলাম জিনিসটা। বাতে ব্যথা হলে কি হবে? তোমার প্রদাহ, প্রদাহ মানে হচ্ছে ব্যথা, ব্যথা হবে, অনেক বেশি ব্যথা হবে। যাদের আর কি বাতের ব্যথা আছে, ওই যে হচ্ছে তোমার যদি দাদা নানা, তারপরে হচ্ছে দাদা নানি দাদি, এদের যদি কারো থেকে থাকে, তাহলে তারা
জিজ্ঞাসা করবা যে কি পরিমাণে ব্যথা হয়, দেখবা যে বসছে আর উঠতে পাইতেছে না, অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়। আমরা জানি গেটে ব্যথার ক্ষেত্রেও কিন্তু শক্ত হয়ে যায়। গেটে ব্যথার ক্ষেত্রে কি হয়ে যায়, অস্থিসন্ধিগুলা কিন্তু শক্ত হয়ে যায়। এটাতে কিন্তু হচ্ছে কি কম শক্ত হয়, আর ওইটাতে অনেক বেশি শক্ত হয়ে যাবে। যে ধরো যে তুমি শুইছো, শুইলে আর ধরো যে উঠতে পারো মানে হচ্ছে সোজা হইতে পারবা না মানুষটা কিছুক্ষণ যদি শুয়ে যদি থাকো, কারণ কি মানে হচ্ছে তোমার পেশি টেশি সবগুলো ইয়ে হয়ে যাবে, আর এখানে জাস্ট হচ্ছে তোমার অস্থিসন্ধি শক্ত হয়ে যাবে। ওকে, এই জন্য তুমি বসলে আর উঠতে পারো না, উঠলে আর বসতে পারো না। ওকে, কারণ কি অস্থিসন্ধিগুলোতে তোমার আমার হচ্ছে কি করতেছে, এই যে হাতটা যে বাঁকা করতেছে, এই যে এখানে অস্থিসন্ধি আছে না, এইটা অনেক বেশি ফ্লেক্সিবল, মানে টেন্ডন, অস্থিসন্ধি বলতে কি টেন্ডন, সরি লিগামেন্ট, এটা অস্থিসন্ধি না, অস্থি অস্থি ইয়ে করছে, এন্ড লিগামেন্টটা ধরো যা আছে, এইটা অনেক বেশি ফ্লেক্সিবল জন্যই তো তুমি আমি হচ্ছে এই যে হাতটা এরকম এরকম করতে পাইতেছে, তাই না? যদি এটা যদি টাইট হয়ে থাকতো তাহলে তোমার আমার হাতটা এরকম হয়ে থাকতো, এই যে এরকম হয়ে থাকতো। ক্লিয়ার? মানে এটা হচ্ছে বাতে ব্যথা। আর হচ্ছে পরেরটা কি বলছে যে বি, যে রোগের লক্ষণ সেই রোগের প্রতিকার প্রতিরোধ তুমি কিভাবে গণসচেতনতা সৃষ্টি করবে, তোমার মতামত দাও। এই যে হাড় ভঙ্গুর হয়ে যায়, পেশির শক্তি কমে যায়, আর হচ্ছে কি পিঠের পেছনে ব্যথা হয়, এটা কি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস, এটা হচ্ছে কি অস্টিওপোরোসিস রোগের লক্ষণ। এটা যখন তুমি কি করবা, মানুষজনকে ফার্স্ট বুঝাবা, এগুলো সুন্দর করে লিখবা, মানুষজনকে বুঝাবো, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সেমিনার বা ওয়ার্কশপ, সেমিনারের আয়োজন, ওয়ার্কশপ না, সেমিনারের আয়োজন করব। তারপরে হচ্ছে কি যে এটা কিন্তু হচ্ছে এটা আরও একটা কারণে হয় যে হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। ওকে, ভিটামিন ডি বলতে হচ্ছে ধরো যে একটা মানুষ অনেক দিন থেকে সূর্যের আলোতে যায় নাই, তাহলে তারও কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, ক্লিয়ার? ওকে, আমরা ক্লিয়ার। ওকে, শেষ। এখন তোমাদের কাজ কি, এই যে আমি এত সুন্দর করে হচ্ছে ইয়াগুলো করলাম না, এমসিকিউগুলো সলভ করলাম, প্লাস হচ্ছে তোমার সিকিউগুলো সলভ করে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে আমি কিভাবে সলভ করছি সেমভাবে সলভ করা। দেখো আমি কি কোনো জিনিস মুখস্থ করছি না, বুঝে বুঝে করবা, বুঝে বুঝে কেন এই একটা অপশন হলো, কেন বাকি তিনটা হইল না, এইটা জাস্ট একটু বুঝবা, কয়েকটা এমসিকিউ এইভাবে করার ট্রাই করবা। ওকে, কয়েকটা এমসিকিউ এভাবে করার ট্রাই করবা। তোমাদের সামনে পরীক্ষা, একটা জিনিস মনে রাখবা যে তুমি যদি এই সময় পরিশ্রম করো, তুমি যদি তোমার স্বপ্নটাকে এই সময় পূরণ করো, পরবর্তীতে এমন হবে যে তোমার লাইফটা আরেকজনের স্বপ্ন হয়ে উঠবে। তুমি কি সেটা চাও না, যে আমি অমুক ভাইয়ার মতো হব? একটু কষ্ট করো, জাস্ট একবার ইমাজিন করো যে তোমার ছোট বোন বা ছোট ভাই বলতেছে আমি ভাইয়ার মতো হব বা আপুর মতো হব, কারণ কি ভাইয়া বা আপু অনেক ভালো রেজাল্ট করছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, এমনভাবে পরিশ্রম করো, তোমার স্বপ্নটাকে এত বেশি গুরুত্ব দাও যেন কিছুদিন পরে তোমার সাকসেসটা অন্যের কাছে স্বপ্ন হয়। ওকে, আর সুন্দর করে পড়াশোনা করো, একটু টাইম দাও, কয়েকটা দিনেরই তো ব্যাপার বা কয়েকটা মাসের ব্যাপার, পড়াশোনাটা সুন্দর করে করো। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আবার কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, টাটা।